নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। আজকে যে রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে অয়ন চক্রবর্তী পরিচালিত এবং এসভিএফ দ্বারা প্রযোজিত নতুন ঠাকুমার ঝুলি বলে যে সিরিজটা আজকে সকালবেলা লাইভ হয়েছে হইচইতে, এটার বিষয়। এটাতে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি শ্রাবন্তী চ্যাটার্জি গিরিজাওয়ালার চরিত্রে, তার নাতনি যাজ্ঞসেনীর চরিত্রে আমরা দেখতে পাচ্ছি দিব্যানী মণ্ডলকে, পুলিশ অফিসারের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি রাহুল অরুণোদয় ব্যানার্জি, যাজ্ঞসেনীর বন্ধুর পিতার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি সুজয় প্রসাদ চ্যাটার্জি। এবার যদি আছে সিরিজের সিরিজটা হচ্ছে যাকে বলে অতীব খাজা একটা সিরিজ। এখানে যদি ভালো অভিনয়ের কথা বলি তাহলে এখানে তিনটে মানুষ ভালো অভিনয় করেছে। একটা হচ্ছে দেবরাজ চট্টোপাধ্যায়, সুজয় প্রসাদ চ্যাটার্জি আর রাহুল অরুণোদয় ব্যানার্জি। এরা কয়েকজন মিলে অভিনয় করেছে, এরাই ভালো অভিনয়। এখানে যিনি ডাইরেক্টর তিনি হচ্ছেন অয়ন চক্রবর্তী, যিনি এর আগে যে প্রজেক্টটা করেছিলেন সেটা হচ্ছে কালরাত্রি, যেটাও তথৈবচ একটি জঘন্য ওয়েব সিরিজ ছিল। হ্যাঁ, ওই সিরিয়াল দেখা পাবলিকদের জন্য একটু ভালো, ওই সিরিয়ালের মতোই বেশ একটু থ্রিলার ফিলার আছে, বেশ মার্ডার ফার্ডার হচ্ছে, এটাও সেরকমই। শুধু ওখান থেকে আপনি গালাগালগুলোকে বাদ দিয়ে দিন, অসভ্যতাগুলোকে বাদ দিয়ে দিন, তাহলে যেটা দাঁড়াবে সেটা। এখানে এই সিরিজটার গল্পটা হচ্ছে যে একটা রাজপরিবার, একটা বিরাট বড় বিষ্ণুপুরের রাজপরিবার, তাদের বাড়িতে লন্ডন থেকে আসা একটি মেয়ের বিয়ে হচ্ছে তথাকথিত আটপৌরতা বজায় রেখে। সেই বিয়েতে সেই মেয়েটির বান্ধবী এবং তার ঠাকুমা তারাও উপস্থিত, যাদেরও অ্যানসেস্টোরিয়াল বাড়িটা অর্থাৎ আদি বাড়িটা বিষ্ণুপুরে। এবার এই মেয়েটি যার বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে আম্রপালি সিংহ রায়। তিনি মারা যাচ্ছেন বিয়ের পিঁড়ি থেকে পড়ে গিয়ে, তৎক্ষণাৎ তার মাথা ফাটা ফেটে মারা যাচ্ছে। তারপরে সেই মুহূর্তে শ্রাবন্তী এবং যাজ্ঞসেনী অর্থাৎ গিরিজাবালা এবং যাজ্ঞসেনী দুজনেই উপস্থিত। সেখানে যেটা দেখা যাচ্ছে যে গিরিজাবালা বলছে যে আগে পোস্টমর্টম করা হবে, পোস্টমর্টম করার পরে কী বেরোলো, সেটার সাথে কি সত্যিই খুন না এমনি অ্যাক্সিডেন্ট, এটাই হচ্ছে গল্প। এর পরেরটুকু জানতে আপনাকে সিরিজটা দেখতে হবে। এবার যদি আসি এর ভালো খারাপ দিকগুলো, খারাপের পরিমাণ প্রচণ্ড বেশি, ভালোর পরিমাণ কয়েকটা। ভালোরগুলো আগে বলি। ভালোর এক নম্বর হচ্ছে যেটা বিষ্ণুপুরে শ্যুট করা হয়েছে, বিষ্ণুপুরের তাঁতশিল্প, বিষ্ণুপুরের যে অ্যাট্রাকশনগুলো, যে মন্দিরগুলো রয়েছে, যে স্থাপত্যগুলো রয়েছে, রাস মন্দির রয়েছে, সেগুলোকে আমরা এখানে দেখতে পাই একটু একটু করে, ঠিক আছে। এবং বিষ্ণুপুর অঞ্চলে শ্যুট হয়েছে। রাত্রের যে সিনটা শ্যুট হয়েছে সেটাও রাত্রিবেলায় শ্যুট করা হয়েছে, দিনের বেলাটাকে রাত্রিবেলা বানিয়ে দেওয়া হয়নি। স্ট্রিট লাইটের ন্যাচারাল আলোতে শ্যুট করা হয়েছে, শ্যুটিং ভালো হয়েছে এখানে, নো ডাউট। দ্বিতীয় ভালো জিনিস কি? দ্বিতীয় ভালো জিনিস হচ্ছে এই যে তিনজন লোকের নাম বললাম, সুজয় প্রসাদ ব্যানার্জি, রাহুল অরুণোদয় ব্যানার্জি আর দেবরাজ ভট্টাচার্য, এরাই হলো মোটামুটি সিনেমার মানে সিরিজটার ভালো বিষয়। এর বাকি যা যা আপনি দেখছেন, হ্যাঁ গল্পটাকে খানিকটা ভালো বলা যায়, কারণ সেটাও বেশ কিছু জায়গায় গাঁজাখুরি আছে, ঠিক আছে। গোটা গল্পটা ওরকম, আর বিশেষ করে যা দেখানো হয়েছে তার সত্যি কোনো মাথামুন্ডু নেই। প্রথম কথা, এখানে শ্রাবন্তী চ্যাটার্জিকে একটা চরিত্র দেওয়া হয়েছে, চরিত্রটার নাম গিরিজাওয়ালা দেবী, গিরিজাওয়ালা সান্না। তিনি কি একজন বিধবা মানুষ, বয়স্ক মানুষ, যার ছেলে অনেকদিন আগে মারা গেছে, তার পুত্রবধূ এবং তার নাতনি দূরে বিদেশের লন্ডনে থাকে। তিনি 4-5টি বিড়াল, বেসিক্যালি 3টি বিড়াল এবং তার কাজের লোককে নিয়েই তার সংসার। ঘটনা হচ্ছে একজন বৃদ্ধা যে একা থাকে, তার চরিত্রে শ্রাবন্তী চ্যাটার্জিকে যেভাবে মেকআপ দেওয়া হয়েছে সেটা প্রথম কথা আনইভেন। তার মুখে বয়স্কর মেকআপ থাকলেও তার শরীরে কোনো বয়স্কতার ছাপ নেই। বিশেষ করে তার গলা যেটা দেখা যাচ্ছে সেটা একজন মোটামুটি 40-45 বছর বয়সী মহিলার মতো। এবার আরেকটা যে গণ্ডগোল হচ্ছে, সেটা কার গণ্ডগোল বলতে পারবো না, অ্যাক্টারের না ডাইরেক্টরের, সেটা গণ্ডগোল হচ্ছে যে শ্রাবন্তী চ্যাটার্জি বয়স্কর অভিনয়টাই করতে পারছেন না। তিনি যে বয়স্ক, তার যে মানে কত বয়স তার তো কোনো ঠিক ঠিকানা নেই। কারণ যারা মোটামুটি একটু বয়সী 60-65 মনে হচ্ছে, তারাও ওনাকে আপনি আগে করে তাদেরকে উনি বাছা করে বলছেন। তো মোটামুটি ওনার 90-90 বছর বয়স যেরকম বোঝা যাচ্ছে। তো 90 বছরের একজন মহিলা যেভাবে হাঁটাহাঁটি করবে, তার চোখ মুখ নাক সব কিছু যেভাবে নড়বে, এনার কিচ্ছু সেভাবে কাজ করে। প্রথম কথা, বেশিরভাগ টাইমে মনে বোঝাই যাচ্ছে যে একজন কম বয়সী মানুষ একজন বেশি বয়সী মানুষের অভিনয় করছে। হয়তো শ্রাবন্তী চ্যাটার্জি যতটুকু পারা সেটা চেষ্টা করেছেন, কিন্তু সেটা ভীষণভাবে কম লাগছে। তার কারণ তার হাঁটা চলা, তার কথা বলা, বিশেষ করে বারবার বাছাটাকে ব্যবহার করা একদমই যাচ্ছে না। ওনার ডায়লগ রাইটিংটা একদম হয়নি প্রথম কথা, কারণ ওই আটপৌরতাভাবে কেউ আজকাল একটা কথা বলে না। তারপর একটা কোবরেজের চরিত্র আছে, সেখানেও তিনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে ওই অডিও স্টোরিতে যেমন নোভেল রিড করা হয় সেরকম মনে হচ্ছে। শ্রাবন্তী চ্যাটার্জিরও তাই লাগছে। এবার পুরো সিরিজে সব থেকে খারাপ অভিনয় আপনার শ্রাবন্তী চ্যাটার্জিরই লাগবে, তার কারণ তিনি বৃদ্ধা হয়ে উঠতে পারেননি। তাকে বৃদ্ধা সাজানো ঠিকই হয়েছে, কিন্তু তার মধ্যে তিনি যে একজন কম বয়সী মানুষ এবং বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন সেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। বিশেষ করে তার নখ, হাত, গলা কোনোটাই বয়স হয়নি, শুধু তার মুখ এবং চুলেরই বয়স হয়েছে।
সেটা একটা গেল। তারপরে হচ্ছে একজন মানুষের নাতনি, সে বিদেশে বড় হয়েছে ছোটোর থেকে, সে কোনোদিনও দেশে আসেনি, সে বাংলা মিডিয়াম স্কুলে পড়েনি, বাংলা ভাষা নেই তার কোনো জানাজানি নেই, ইভেন সে কলকাতাতেও থাকে না, সে লন্ডনে থাকে, সে পরিষ্কার বাংলা পড়তে লিখতে বলতে পারে। খুব ডাউট হয় ব্যাপারটাতে, কারণ আজকালকার যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারাই হয়তো বাংলা বলতে পারে না, তাই বলতে পারে না। একজন লন্ডনে থাকা মানুষ বাংলা বলতে পারে না। আম্রপালি যে ছোট থেকে লন্ডনে বড় হয়েছে 4-5 বছর বয়সের পরবর্তীতে, সে বাংলায় ডায়েরি লেখে, আর সেই ডায়েরিটা দেখতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আমলের একটা ডায়েরির মতো, যাতে পারলে ফাউন্টেন পেনে লিখলে আরও ভালো হতো আর কি। এরকম কোনো মিসম্যাচ, পুরো মিসম্যাচ ব্যাপারটা। একটা ইংল্যান্ডে থাকা লোক যে লন্ডনে থাকে, তার কার্সিভে লেখা হবে, তার ডায়েরিটা একটু দামি হবে, তার কথা বলাটার মধ্যে সেই টানটা থাকবে, সেই জিনিসগুলোকে এখানে আনতে পারেনি। এখানে দেখাচ্ছে আম্রপালির মা বাবাও লন্ডনে থাকে। আম্রপালির বাবার ফ্রেঞ্চ কার্ডটা বাদ দিয়ে, তাকে বিদেশি দেখানোর জন্য তাকে শুধুমাত্র ফ্রেঞ্চ কার্ডটা দেওয়া হয়েছে। তার মা একজন আটপৌরে সংসারের মহিলা, তিনি অকেশন ওয়াইজ বিভিন্ন রকম শাড়ি পরছেন। তার মধ্যে লন্ডনে থাকা একজন স্মার্ট, নিশ্চয়ই লন্ডনে থাকে মানে তার একটু তো স্মার্টনেস থাকবে, সেটা যাই হোক, তার মধ্যে সেই বৈদেশিক স্মার্টনেসটা নেই, যেটা 90% সব জায়গায়, মানে যারা বিদেশে থাকে তাদের মধ্যে আপনি দেখতে পাবেন, এখানে সেটা পাওয়া যাবে না। সেখানে বৈদেশিক বলতে আম্রপালির বাবার ফ্রেঞ্চ কাট দেখানো হয়েছে, এবং তিনি ঠাকুর দেবতায় বিশ্বাস করেন না, একটা নাস্তিক টাইপের ইমেজ তাকে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বৈদেশিকতার ভাব। আর সব কিছু পুরোপুরি একজন আটপৌরে মানুষের মতো কথাবার্তা, হাবভাব, যেন এই কলকাতাতেই সে বড় হয়েছে। গিরিজাবালার যে নাতনি যাজ্ঞসেনী কথা বলবে গিরিজাবালার সঙ্গে, সেখানেও আপনার টিপিক্যাল মনে হবে যে কলকাতায় থাকে, গ্রামের বাড়ি বিষ্ণুপুরে ঘুরতে গেছে। এ কোনো মতেই বিদেশে থাকতে পারে না, সম্ভব নয়। কেন এরকম সিরিজ বানানো হয় আমি জানি না। পরের পর ঘটনা ঘটে চলেছে, এবং সেই ঘটনাগুলো তৃতীয় কি চতুর্থ এপিসোড থেকে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কে খুন করেছে অথবা খুনের সঙ্গে যুক্ত, এবং শেষে দেখবেন সে সত্যিই খুনের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এই গোটা সিরিজটাতে একজনকে আপনার পুরোপুরি সন্দেহের বাইরে থাকবে, সেই লাস্টে গিয়ে খুনি বেরোবে, সেটা আমি বলে দিচ্ছি। কিন্তু যে খুনটা করছে প্রথম থেকে ভাববে সে খুনটা করতে সাহায্য করেছে, এইটুকু অবধি আপনাকে নিয়ে যাওয়া হবে। প্রথম থেকেই বুঝতে পারবেন যে কে করেছে, এবং লাস্টে যখন এক্সপ্লেনেশন দিচ্ছে সেখানেও ডাইরেক্টলিও বলে দিল। আরেকটা হচ্ছে, যেখানে পুলিশ অফিসার অত্যন্ত বোকা, রাহুল অরুণোদয় ব্যানার্জি যথেষ্ট চেষ্টা করেছেন, তার রোলে তিনি যথেষ্ট প্রমিসিং, কিন্তু তার রোলটাই বড্ড খারাপ। একটা পুলিশ অফিসার, সে সারাক্ষণ হয় দাঁত বের করে, নয় ঘুরে বেড়ায়, ঠিক আছে। ডিটেকটিভ গল্পে পুলিশ অফিসারকে খানিকটা ওই শাকসবজির মতোই দেখানো হয়, কিছু করার থাকে না। কিন্তু সেখানে একজন প্রায় 90 বছর বয়স্কা ঠাকুমা, তিনি এসে বলছেন যে দেখুন এরম হয়েছে, এরম হবে, এবং সে সম্পূর্ণভাবে সবটা মেনে নিচ্ছে। এইটা না একটু সমস্যার লাগে, তার কারণ সে কোনো প্রতিবাদ করছে না, সে বলছে না যে আপনি কেন এর মধ্যে যাচ্ছেন, আপনার উপর অ্যাটাক হলো, এ হলো, আপনি কেন এর মধ্যে যাচ্ছে, এসব কিছু বলছে না, সে মেনে নিচ্ছে এবং সে কন্টিনিউয়াসলি এটা করতে থাকছে। এটা খুব ভীষণ ডিস্টার্বিং। আরেকটা জিনিস যেটা আমার ভীষণ চোখে লেগেছে, যে মেয়েটা লন্ডনে থাকে, যে আইফোন ব্যবহার করে, লন্ডনের থেকে আইফোন ব্যবহার করে, মানে সে যথেষ্ট সম্ভ্রান্ত। সে জেব্রনিক্সের একটা খুব বেশি হলে 1000 থেকে 1200 টাকা দাম, 1500ই ধরছে, সেই দামের একটা ওভারহেড হেডফোন ব্যবহার করছে, এবং সেটা দেখানো মিনিমাম লোগোটা মানুষ দেখে রাখে, যেটা দেখাবো না, বা বিটসের কিছু একটা দেখিয়ে দিলেও হয়েছে যে বিটসে ওখানে ব্যবহার করে মানুষ, বা অ্যাপেলের এয়ারপোর্টসই দেখিয়ে দিত, সেটা সব থেকে সহজ লোগো, এটা দেখালে সুবিধা হয়, এটা আমার মনে হয়। বিশেষ করে এই কয়েকটা ফ্লজের কারণে পুরো গল্পটা ধেরিয়েছে, বাধাই হয়নি, পুরো গল্পটাকে একদম বাধা হয়নি, প্রত্যেক জায়গায় ছাড়া। অর্ধেক সময় আপনার বোর লাগবে, কিছু সিন রয়েছে যেগুলো আননেসেসারিভাবে দেওয়া রয়েছে, কোনো ডেপথ নেই গল্পটাতে। এবং এনার প্রথমে আমি চেক করিনি, পরে দেখলাম অয়ন চক্রবর্তী কালরাত্রিরও ডাইরেক্টর। উনি কালরাত্রিতে যা করেছিলেন, দুটো সিজন মিলিয়ে যে উনি যেটা বানিয়েছেন, যেখানে যেভাবে যা ঘটনা ঘটে চলেছে তার এক্স্যাক্টলি কোনো আগামাতা নেই, ভীষণভাবে আগামাতাহীন একটা সিরিজ। দুটো সিজনই, হ্যাঁ লোকে দেখেছে, চলেছে সিরিয়াল কন্টেন্ট, হেভি চলে ভাই মার্কেটে, ফালতু কথা বলে তো লাভ নেই। কিন্তু সত্যি কথা বলতে এই যে সিরিজটা হয়েছে ঠাকুমার ঝুলি, আমি ট্রেলারটা দেখেই মোটামুটি একটা ধারণা করেছিলাম এটা পুরো ধ্যাড়াবে, কারণ সেখানেই শ্রাবন্তী চ্যাটার্জির ওই যে বুড়ি সাজার যে হাবভাবটা, সেটা বোঝা যাচ্ছিলো। আরেকটা জিনিস যেটা আমার চোখে লেগেছে, সেটা হচ্ছে দুটো সিন আছে যেখানে আমরা গিরিজাবালার কম বয়সের সিন দেখছি তার বিয়ের সময়, ওই দুটো সিন ট্রেলারেও আছে, আর ওই দুটো সিনই আপনার গোটা সিরিজে রয়েছে। সেখানে পূর্ণ সময়ের গিরিজাবালা কে, সেই সম্বন্ধে আমরা কিছুই জানি। এখানে আবার আরেকটা আননেসেসারি জিনিস জুড়েছে, সেটা হচ্ছে কিছু সময় গিরিজাবালা দেবী গান করে কথা, মানে বেসিক্যালি এরা চেয়েছে যে একটা মার্ডার মিস্ট্রি, এটাতে আমি ভীষণভাবে খুন দেখাচ্ছি, সেটাকে একদম চকলেটে মুড়িয়ে বাচ্চাদের মতো করে, বা বাড়ির লোকে একদম ফ্যামিলির সঙ্গে বসে দেখতে পারে এমন একটা কন্টেন্ট কিন্তু সত্যি কথা বলতে সেটা কি হয়েছে, এটা কি সম্ভব?
আপনি যে রেটে খুন দেখিয়েছেন বা যেভাবে দেখিয়েছেন সেটা একটা বাচ্চার সামনে দেখানো তো সম্ভব নয়। এবং এটা যে বাচ্চা স্ত্রী এটা আমি বুঝলাম কী করে না, হইচইতে কোনো গালাগাল দেওয়া হয়নি, সেটা মোটামুটি বাচ্চাদেরই দেখার জিনিস। এখানে বাবু তো যেটা হয় এখানেও সেটা হয়। ভীষণ খারাপ একটা সিরিজ। ওই শুটিংটা ভালো হয়েছে, গল্পটা ভালো ছিল, সেটাকে নষ্ট করা হয়েছে, আর ওই 3টে মানুষের ঠিকঠাক অভিনয় এই সিরিজটার হচ্ছে মূলধন। আর বাকি সময়টা পুরোপুরি হেরিয়েছে। আমার যতদূর মনে হয় এটা অভিনেতাদের যতটা দায় তার থেকে ডাইরেক্টরের দায় বেশি। কারণ যতজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন প্রত্যেকে খারাপ কাজ কী করে, প্রত্যেকের ক্যারেক্টারের কোনো ডেপথ পাওয়া যাচ্ছে না, প্রত্যেকের ক্যারেক্টার এত উপরি কেন, এটুকুই আমার বলার ছিল। সত্যি কথা সিরিজটা আমি দেখতে বসেছিলাম, প্রথমে ভেবেছিলাম যে যখন নাম শুনেছিলাম যে ঠাকুমার ঝুলি হচ্ছে ওই আগে আমাদের ছোটোবেলায় একটা ঠাকুমার ঝুলি হতো, সেই ঠাকুমার ঝুলিটা। আর যদি সিরিয়াল কাটিংয়ে গোয়েন্দা গল্প বানাতে হয় না, একটা সিরিজ হতো, একটা সিরিয়াল হতো আজ থেকে অনেক বছর আগে, জি বাংলা, গোয়েন্দাগিনী বলে, তার পোস্টারটা আমি এখানে দিচ্ছি। এইটা হচ্ছে ডিটেকটিভ এবং সিরিয়াল, এই দুটো কনসেপ্টকে মিলিয়ে দিলে যেটা হবে এক্স্যাক্টলি ওটা। এটার গল্প ভালো, দেখতে ভালো লাগে, ফ্যামিলি আছে, ফ্যামিলি ড্রামা আছে, একদিনও আপনার একটা এপিসোড দেখতেও বোরিং মনে হবে না, অন্তত আমার মনে হয়নি। ইভেন আমি এখনও যদি পাই মাঝে মাঝে আমি চালিয়ে দেখি, ভীষণ এন্টারটেইনিং। পুরো থ্রু আউট যে সিজনটা ছিল, একটাই সিজন হয়েছিল, আমরা আশা করেছিলাম যে আরেকটা সিজন হবে, কিন্তু তার পরবর্তী সিজনটা আর এগোয়নি। কিন্তু ওই যে গোটা সিরিজটা হয়েছিল ভীষণ ভালো একটা সিরিজ, মানে ওটা দেখলে আবার দেখতে ইচ্ছা করে। ওখানে পুলিশ অফিসারের ক্যারেক্টার থেকে যে গোয়েন্দা তার ক্যারেক্টার, তার ফ্যামিলি, তার সংসার, সেখানে শাশুড়ি মা থেকে বউ, পিসিমা, প্রত্যেকটা মানুষের যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং তারা যেভাবে কাজটা ওখানে করেছিল ওটা অনেক বেটার। ওটা কিন্তু কলকাতার মধ্যে শুটিং, কোথাও বাইরে যাওয়া হয়নি, কিন্তু ওটা যথেষ্ট ভালো একটা শুটিং হয়েছিল। আমার মনে হয় এদের আবার একটু শেখা উচিত। আর আমার ইচ্ছে যে প্লিজ রিটার্ন দ্য গোয়েন্দাগিনিকে ফেরত আনুন, অত ভালো একটা সিরিজকে। হ্যাঁ, ওটা জি5কেই বলছি, কারণ ওটা জি এর আন্ডারে ছিল, হয়তো আনতে পারবে না, কিন্তু জি চাইলে এটা পারে। আজকের মতো এখানেই রাখছি। যদি এই রিভিউটা পছন্দ হয়ে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার।